হ্যাঁ, মুখ্যমন্ত্রী একজন স্বাধীন নাগরিক, তার যদি কোনো গেম শো বা রিয়েলিটি শোতে যাওয়ার থাকে তিনি যেতেই পারেন, কিন্তু আনফর্চুনেটলি এমন একটা সময় গেলেন যেই সময়টায় তার সন্দেশখালিতে হয়তো যাওয়াটা অনেক উচিত ছিল এবং বারবার যখন বলা হয়েছে, অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে যাবেন বলছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করছেন না। আমার মনে হয় যে তাহলে এইভাবেই হয়তো অঘোষিত মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার কেরিয়ার শুরু হতে পারে। খুব অনেক শুভেচ্ছা জানাই তাকে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতাটা সেক্ষেত্রে অনেক বেশি হাইলাইটেড হয়ে যাবে এই ধরনের ক্ষেত্রে। এবং আমার মনে হয় যে এইভাবে নিজের মানে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার উঠেছে সেটাকে এইভাবে কদর্য না করে উনি যদি স্বেচ্ছা অবসর নিয়ে নেন এবং যারা পারবে তার দলে তাদেরকে যদি এগিয়ে দেন, তাহলেই আমার মনে হয় বেটার হবে। এবং উনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন কোন রিয়েলিটি শোতে সে নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু সম্পূর্ণ সন্দেশখালিটাকে যেভাবে অপারেট করা হচ্ছে, এবং আমি গতকালই একটা রিসার্চ আর্টিকেল পড়ছিলাম, সেখানে একটা অন্যরকম অভিযোগ আবার আমি পেলাম। সেটা হচ্ছে যে আপনি যদি ভালো করে অবজার্ভ করে দেখেন, এই তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, এই ছোট ছোট যে মাইক্রো পলিটিক্যাল ইস্যু, সেইটা সন্দেশখালিতে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেপারেটিজমের রাজনীতি, অর্থাৎ বিচ্ছিন্নতাবাদ। যেভাবে কাশ্মীর বা নর্থার্ন ভারতবর্ষের যে নর্থ ইস্টার্ন পার্ট, এই জায়গাগুলোতে যেভাবে কমিউনাল ভায়োলেন্সকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে ল অ্যান্ড অর্ডারটাকে ভেঙে দেওয়া হবে এবং ভারতবর্ষের সার্বভৌমত্বের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। কিভাবে হয়েছে আপনি ভালো করে অ্যানালাইজ করুন, তাহলেই বুঝতে পারবেন। প্রথমত, ওখানে একটা নির্দিষ্ট কমিউনিটির মানুষের জনসংখ্যা বাড়তে আরম্ভ করেছে এবং সুন্দরবনের আপনি যদি দেখেন যে অন্তত 10টা ব্লকে হিন্দুরা মাইনর হয়ে গিয়েছে। এবং তারপরে সেকেন্ড ফেজে আপনি যদি দেখেন যে যৌন নির্যাতন বা ধর্ষণ, এই অভিযোগগুলো যদি আমি প্রাথমিকভাবে সরিয়ে রাখি, তাহলে আপনি যে গুরুত্বপূর্ণ অভিযোগটা পাবেন সেটা হচ্ছে দুটো। এক, সেখান থেকে জমি এবং পুকুর ছিনিয়ে নেওয়া হয়েছে মানুষের থেকে জোর করে, এবং দুই, যে ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু স্কুলে যেতে পারছে না এবং তাদেরকে যাতে স্কুলে না যাওয়া যায় সেই ব্যাপারে সিদ্ধহস্ত হয়েছে এই সমস্ত গুন্ডা বদমাশরা। এবং এই এই বাড়ির ওইখানে যে পরিমাণ জনসংখ্যাটা রয়েছে সেই জনসংখ্যার মধ্যে বাড়ির পুরুষের সংখ্যাটা কিন্তু কম। এবার প্রশ্নটা হচ্ছে পুরুষরা কোথায় গেল। অ্যানালিসিসটা হচ্ছে খানিকটা এরকম যে প্রথমে এক ধরনের নির্দিষ্ট রকমের মানুষের জনসংখ্যা সেখানে বাড়ছে, তারপরে আপনার ওখান থেকে মানে এটা শুরু হয়েছিল, আপনি যদি ব্যাক ট্রেস করে যান, মোটামুটি 1947 স্বাধীনতার পর থেকে 1951 পরের এই ড্রাস্টিক্যালি চেঞ্জ করলো এবং তারপরে লেফট ফ্রন্ট গভর্নমেন্টের আমলে অপারেশন বর্গা বলে একটা গুরুত্বপূর্ণ মুভমেন্ট করেছিলেন গভর্নমেন্ট, যেখানে যাদের কাছে জমি ছিল না, যে সমস্ত চাষিদের কাছে, তাদেরকে জমি দেওয়া হয় উৎপাদনের জন্য। এবং সেই সময় গ্রাম থেকে যে মিডল ক্লাস যে পরিবারগুলো ছিল তারা কিন্তু অন্য শহরে চলে আসে, অন্য রাজ্যে চলে যায় কাজ করতে। এবং এই যে মাইগ্রেশনটা হলো গ্রামে, তখন কিন্তু মিডিল ক্লাস প্রায় শূন্য হয়ে গেল, পড়ে রইলেন একদম গরিব যারা তারা। এবার এই গরিবদের ওপরে জুলুমবাজি করে জমি নিয়ে নেওয়া হলো, পুকুর নিয়ে নেওয়া হলো, তখন এরা ভালনারেবল হয়ে গেলেন। এবং তখন বাড়ির যারা পুরুষরা, যারা মূলত আর্নিং মেম্বার, তারা তখন জমিও হারিয়ে ফেললেন, মৎস্য চাষের জায়গাও হারিয়ে ফেললেন। তখন এই লোকগুলো করবে কি, তখন এই লোকগুলো আস্তে আস্তে অন্যান্য শহরে আবার বেরিয়ে যেতে শুরু করলেন। তার জন্য দেখবেন সন্দেশখালিতে বেশিরভাগ বাড়িতেই কিন্তু পুরুষ নেই, মানে পুরুষরা সেখানে থাকেন না, তারা কোনো না কোনো কাজে অন্যান্য জায়গাতে মানে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছেন এবং ওখানে পড়ে রয়েছেন হচ্ছে এই মেয়ে বউরা এবং হচ্ছে তাদের সন্তান। এবং স্পেসিফিক্যালি অভিযোগ আছে এই শিবু হাজরা টাজরা যাদের নামে, উত্তম সর্দার, এদের নামে অভিযোগ আছে যে বাড়ির ছেলে মেয়েদেরকে স্কুলে যেতে দেওয়া হয় না। এই স্কুলে যেতে না দিয়ে তাদেরকে ওই সমস্ত ক্ষেত খামারে কাজ করাতে হয়, যেখানে এই শিবু হাজরারা যে ক্ষেত খামারগুলো দখল করে সেখানে একটা সামন্ততান্ত্রিক প্রথা গোছের একটা জিনিস শুরু করেছে। এইভাবে আস্তে আস্তে যেটা হবে, আপনি অলরেডি দেখুন ওখানকার লোকজন কিন্তু এতদিন ছিল লড়াইটা তৃণমূলের সাথে, কি বিজেপির সাথে, কি সিপিএমের সাথে, এখন লড়াইটা হয়ে গেছে পুলিশের সাথে। মানে ল অ্যান্ড অর্ডারের উপরে আস্থা হারিয়ে ফেলেছে তারা, পুলিশকে বিশ্বাস করছে না, বলছে পুলিশ এলে পুলিশকে পেটাও। এইটা কিন্তু একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির কিন্তু একটা ফাউন্ডেশন স্টেপ, যে আপনার ভারতবর্ষের যে গণতান্ত্রিক সিস্টেম, যে কনস্টিটিউশনাল মেকানিজম, সেইটার ওপর থেকে মানুষের আস্থাটা সরিয়ে দেওয়া। এবং আমি ওই রিসার্চ প্রবন্ধটা থেকে যেটা খুবই অ্যালার্মিং, যে অত্যন্ত সম্ভাবনা আছে যে আগামী 2-3 দশকের মধ্যে সুন্দরবনের যে জায়গাটা আছে, সেই এই এন্টায়ার উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা মিলিয়ে যে সুন্দরবন, সেই জায়গা আলাদা সার্বভৌমত্ব দাবি করবে। এবং আমরা কতদিন মানে ভারতের ম্যাপের মধ্যে সেই সুন্দরবনকে আমরা রাখতে পারবো, এইটা একটা প্রশ্ন হয়ে যাচ্ছে বলে অনেক গবেষক বলছেন। এবং আলটিমেটলি কিন্তু কনস্টিটিউশনাল মেকানিজমটা ফেল করে যাচ্ছে। তৃণমূল বা বিজেপি যে ভুলটা করছে সেটা হচ্ছে তারা মাইক্রো পলিটিক্যাল অ্যাসপেক্ট নিয়ে দেখছে। তারা শুধু ভাবছে যে এই তো সিপিএম করলো, কি বিজেপি করলো, কি তৃণমূল করলো, কিন্তু তারা বৃহত্তর পলিটিক্যাল খেলাটা, আন্তর্জাতিক রাজনৈতিক খেলা যেটা হয়ে যাচ্ছে,
যে সুন্দরবনটা কিন্তু আস্তে আস্তে আমাদের ডিস্ট্রিক্ট মেকানিজম থেকে আমাদের ভারতবর্ষের যে ইন্টারন্যাশনাল বর্ডার আমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন। আমাদের ইন্টারনাল সিকিউরিটি যদি ভাঙতে আরম্ভ করে তখন আন্তর্জাতিক পলিসিতে সেটা ইফেক্ট পড়ে যাবে। এবং আলটিমেটলি এই বহিরাগত শক্তিগুলির লক্ষ্য কিন্তু সুন্দরবন এরিয়াটাকে ভারতবর্ষ থেকে ছিনিয়ে নেওয়া, এবং সেটা করবার জন্যই এরা কিন্তু বিভিন্ন দলের মধ্যে ঝামেলা লাগিয়ে দিচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দিচ্ছে, দিয়ে এমন একটা পরিবেশ এই বিভিন্ন রকম সংগঠনগুলি তৈরি করছে, মানে তৃণমূল বিজেপির নয় কিন্তু, এটা কিন্তু অন্য রকমের সংগঠন। তারা যেটা তৈরি করছে যে নর্থ ইস্টার্নে যেরকম কমিউনাল ভায়োলেন্স বা সেপারেটিজমের গল্পটা আছে, কাশ্মীরে যে গল্পটা আছে, সেই গল্পটা কোথাও গিয়ে বাংলার মানে আমাদের ইস্টার্ন কোস্টের যে গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা, সেইখানে এরকম একটা হটস্পট তৈরি করার কিন্তু চেষ্টা চলছে। তার কারণ সন্দেশখালী বা এই ধরনের ডোমেনগুলোর সবথেকে বড় হাতিয়ার হচ্ছে যে এটা মহিলা, শিশু, মানুষের অঙ্গ, ড্রাগস, গান, গোল্ড এইগুলো পাচার করার অন্যতম গেটওয়ে। এই গেটওয়েটাকে দখল করবার জন্য কিন্তু বিভিন্ন রকমের কালোবাজারি সংগঠন তারা কিন্তু বসে আছে। এবং আমি অনুরোধ করব গভর্নমেন্টকে যে আপনারা এই ছোট ছোট ভোটের অঙ্কগুলো না দেখে আপনারা যদি বৃহত্তর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করেন, তাহলেই সেটা আমাদের সংবিধানের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। আগামী 2-3 দশকে সেই রকমই একটা হতে পারে বলে একদল পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট তারা লিখছেন, বিভিন্ন খবরের কাগজেও সেই নিয়ে লেখা হয়েছে। তারা যেটা বলার চেষ্টা করছেন যে এই যে দ্বীপগুলো, সন্দেশখালীর যে বিচ্ছিন্ন জায়গাগুলো, এইখানে কিন্তু এক ধরনের মানে যে 4 রকমের স্টেপ হয়। প্রথমে জনসংখ্যায় আগে খেলা হয়, তারপরে আপনার থেকে জমি পুকুর নিয়ে নেওয়া হবে, তারপরে আপনার ওপরে ল অ্যান্ড অর্ডারের আস্থা ভেঙে দেওয়া হবে, তারপরে বলা হবে যে আমরা তো এর থেকে কোনো কিছুই পাচ্ছি না, আমাদেরকে আলাদা করে দেওয়া হোক। এই যে মানে সেপারেটিজম ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য পলিটিক্যাল অপারেশন, এবং সেটা কিন্তু হওয়ার হাই প্রবাবিলিটি থেকে যাচ্ছে। কারণ আজ থেকে 10-20 বছর বাদে কিন্তু মমতা ব্যানার্জিও থাকবেন না, রাজীব কুমারও থাকবেন না। তখন যে জেনারেশনটা থাকবে তারা কিভাবে ফেস করবে আমাদের এই ইস্টার্ন কোস্ট, ইস্টার্ন বর্ডার, সেইটার যে যদি এরকম একটা কাশ্মীরের মতো হটস্পট হয়ে যায় এবং সেটা যদি একটা ইন্টারনাল সিকিউরিটিতে প্রশ্ন ফেলে দেয়, এবং আমরা যদি সুন্দরবনটা কোনোভাবে, আমি ধরে নিলাম যে তারা আলাদা দেশ চাইবে না, কিন্তু যদি ফাট করে আলাদা ডিস্ট্রিক্ট ডিমান্ড করে বসে, আলাদা স্টেট ডিমান্ড করে বসে, তখন কিন্তু আমার কনস্টিটিউশনাল মেকানিজমের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে। এবং যেটা কিন্তু হতেই পারে, তার কারণ হচ্ছে যেভাবে এখন ওখানকার মানুষ ভারতবর্ষের কনস্টিটিউশনাল মেকানিজম এবং ল অ্যান্ড অর্ডারের উপর আস্থা হারিয়ে ফেলেছে। পুলিশ গেলে পুলিশের কথা শুনছে না, ডিএম গেলে ডিএমের কথা শুনছে না, ডিজি গেলে ডিজির কথা শুনছে না, এইগুলো খুবই অ্যালার্মিং। তার মানে হচ্ছে যে মানুষ, পুলিশ, প্রশাসন ইত্যাদির ওপরে আস্থা হারিয়ে ফেলছেন। এবং এইটা যদি ক্রমাগত চলতে থাকে এবং আস্তে আস্তে স্টেট যদি সেপারেটিজমকে প্রমোট করে, তাহলে ঠিক একই রকমভাবে যেভাবে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক হিন্দুরা যেভাবে মাইগ্রেটেড হয়ে চলে এসেছিলেন ইস্ট বেঙ্গলে আজ থেকে বহু বছর আগে বাংলাদেশের স্বাধীনতা মুভমেন্ট বা পার্টিশনের পরবর্তী ক্ষেত্রে, সেই রকম একটা মারাত্মক মাইগ্রেশনের প্রবলেম আমাদের কিন্তু এখানে দেখতে হতে পারে। এবং তখন কিন্তু এন্টায়ার ইস্ট বেঙ্গল, আমাদের যে বাংলাটা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল যে জায়গাটা আমরা রয়েছি, সেই জায়গাটা কিন্তু একটা পলিসি নিয়ে প্রচণ্ড ঝামেলায় পড়ে যাবে গভর্নমেন্ট। আজ থেকে 20-25 বছর বাদে কিন্তু তখন এটা গণতন্ত্রের দিকে একটা প্রশ্ন চলে আসবে। ফলে আমাদের ইমিডিয়েটলি উচিত যে ধর্ম, জাতি, এই ধরনের ছোট ছোট জিনিসগুলোতে নজর দিয়ে দাঙ্গা না বাঁধিয়ে আমাদের ওভারঅল কনস্টিটিউশনাল মেকানিজমটাকে ঠিক করা এবং সেখানে ল অ্যান্ড অর্ডারের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। এবং যারা যারা এই বিভিন্ন রকম বহিরাগত শক্তির মাধ্যমে, আপনি যদি শেখ শাহজাহানের কথাই ধরেন, আপনি একে তৃণমূল বলছেন, কিছুদিন আগে জানতাম যে সিপিএমের হয়ে কাজ করতো। আসলে এই ধরনের লোক, এই ধরনের অপরাধী, এদের কোনো রাজনীতি হয় না। আজকে যদি বিজেপি ক্ষমতায় চলে আসে, আপনি কিছুদিন পরে দেখবেন যে বিজেপির হয়ে এই জিনিসগুলো করছে। এদের কাজ হচ্ছে মানুষের মধ্যে ত্রাস তৈরি করা, সোশ্যাল টেরার তৈরি করাটাই হচ্ছে এই ধরনের মানুষদের কাজ। এদের কোনো ধর্ম হয় না, এদের কোনো জাতি হয় না, এদের কোনো রাজনীতি হয় না। ক্রাইমকে কোনো হিন্দু করেছে বলে সেটা ছাড়, বা মুসলিম করেছে বলে ছাড়, তৃণমূল করেছে বলে একভাবে দেখবো, বিজেপি করলে একরকম দেখবো, এরকমভাবে হয় না। ক্রাইমকে আমাদেরকে আটকাতে হবে, সে যে দল যে জাতির মানুষই করুক, এবং অতি সত্বর এখানে মানুষের ওপরে কিন্তু ল অ্যান্ড অর্ডারটাকে স্টেবিলাইজ করতে হবে, না হলে সেটা আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটিতে বড় প্রশ্ন ফেলে দেবে। দেখুন, ইন্ডিজোটটা শুরু থেকেই বেসলেস। ইন্ডিজোটের কোনো কোনো অবজেক্টিভ ছিল না। যে কোনো জোট বা পার্টনারশিপ করতে গেলে
আপনাকে খানিকটা জায়গা ছাড়তে হবে, আমাকে খানিকটা জায়গা ছাড়তে হবে। আপনি 50%, আমি 50%, তবেই ইট উইল বিকাম 100%। আপনিও যদি বলেন আমি 100 চাই, আমিও বলবো 100 চাই, তাহলে কী করে হবে? শতাংশের অঙ্কই মিলছে না। ইন্ডি জোটটা এমন একটা পলিটিক্যাল জোট যার কোনো মিশন ভিশন নেই। আমি বিভিন্ন টিভি ডিবেটে আমি ইন্ডি জোটের বিভিন্ন প্রতিনিধিকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের এজেন্ডাটা কী। আপনি ধরুন বললেন যে বিজেপির এডুকেশন পলিসিতে ভুল আছে, ফাইন, আপনি কি সলিউশন দেবেন? আপনাকে যদি আমি নিয়ে আসি, আপনি কি সলিউশন দেবেন? আচ্ছা, ধরে নিলাম যে বিজেপির অর্থনৈতিক পলিসিতে ভুল আছে, সেখানে ইকোনমিক ইনইকুয়ালিটি বেশি, আপনি ইনইকুয়ালিটিকে কীভাবে অ্যাড্রেস করবেন? এরা জানে না। এদের একটাই বক্তব্য হচ্ছে নরেন্দ্র মোদীর হাত থেকে আমরা বা বিজেপির হাত থেকে আটকাবো। নিশ্চয়ই বিজেপির ভুল আছে, বিজেপিকে আটকানো উচিত, গণতন্ত্রের নিয়মিত তাই। কিন্তু আপনি জোটটা করেছেন, আপনার অবজেক্টিভ শুধু কাউকে আটকাবো সেটা তো হতে পারে না। আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেছেন আর 5 জনকে দেখে, কিন্তু আরেকজনের সাথে শুধু প্রতিযোগিতা করবো বলে নেমে পড়লাম। আপনার টিভি চ্যানেল বা ইউটিউব চ্যানেলের নিজস্ব কোনো অবজেকশন নেই, কোনো মানে স্কোপ নেই, কোনো মিশন ভিশন কিছু নেই, আপনি কী করে চালাবেন চ্যানেলটা? আপনার নিজস্বতা থাকতে হবে। এবং ইন্ডি জোটের সবথেকে বড় প্রবলেম হচ্ছে কতগুলো স্বার্থপর ইগোইস্টিক লিডার তারা এক জায়গায় এসেছিল এই মর্মে যে আমরা মানে একটা বিরাট কিছু করে ফেলবো, এবং এদের সবাই হচ্ছে প্রাইম মিনিস্টার অ্যাসপিরেন্ট। এভাবে তো হয় না, মানে যে কোনো একজনকে মুখ করতে হবে, তারপরে বাকিটা সেভাবে থাকবে, কিন্তু এরা কেউ জায়গা ছাড়বে না কেউ কারো। ওই জন্য শুরু থেকেই ইন্ডি জোটটা খুব একটা অ্যাকশনেবল প্ল্যান নয়। এরা সবসময় মনে করেছিল যে বিজেপির বিরুদ্ধে যাব, আর বিজেপি অত্যন্ত ধূর্ত একটি পলিটিক্যাল পার্টি। তারা মুলায়ম সিং যাদবকে ইচ্ছা করেই নিলেন, তারা নীতিশ কুমারকে তারা ইচ্ছে করে নিলেন, ইচ্ছা করে ইন্ডি জোটটাকে তারা যেভাবে ভেঙে দিচ্ছেন। আপনি যদি মানে মহারাষ্ট্রের দিকে নজর রাখেন, আপনি যদি বিহারের দিকে নজর রাখেন, বিজেপি কিন্তু অনেক জায়গায় এমন লোককে ইন্ডি জোট থেকে নিজের দলে টেনে নিচ্ছেন, এটা জেনেও যে আমি ওকে নিলে আলটিমেটলি আমার সিট কম হবে বা হারবো। কিন্তু বিজেপির পলিটিক্যাল প্ল্যানিং খুব মানে চমৎকারভাবে তারা কাজ করে। বিজেপির মধ্যে গল্পটা হচ্ছে বিরোধীদেরকে দুর্বল করে দেওয়া, নিজে দুর্বল হব সেটা জেনেও বিরোধীদেরকে একদম নিশ্চিহ্ন করে দাও। সেই কারণেই তারা এরকম জিনিসগুলো করছেন। আপনি যদি কংগ্রেসের দেখেন, হঠাৎ করে লাস্ট মোমেন্টে একটা ভারত জোড়ো ন্যায় যাত্রা করলো, অপ্রয়োজনীয়, মানে যেটা বিভিন্ন অ্যানালিস্টরা বারবার বলেছেন যে হেডকোয়ার্টারে থাকা উচিত যেখানে লিডারে, তিনি এখন হাঁটতে চলে এলেন। এবং তৃণমূল কংগ্রেসের সাথে জোট করা সম্ভব নয়, কারণ তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় প্রবলেম, এটা একটা ইগোইস্টিক ওয়ান ম্যান আর্মি পার্টি। এখানে দলের নিজেদের মধ্যে কোনো সিঙ্ক্রোনাইজেশন নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিছু জিজ্ঞাসা করা হলে তিনি একরকম কথা বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে তিনি একরকম কথা বলবেন। সবাই বলে যে আমরা একজনের কথা শুনছি। একটা দল কখনো, এটা তো একনায়কতন্ত্র না, এটা গণতান্ত্রিক পার্টি, প্রত্যেকের কথা থাকবে। এখানে স্টেক হোল্ডার কে, তৃণমূলের অ্যাকচুয়াল স্টেক হোল্ডার কে, কারা ডিসিশন মেকিং বডি, কেউ জানে না। সবাই বলে যে আমরা মমতা ব্যানার্জির কথা বলি। এখন মমতা ব্যানার্জির অবসর নেওয়ার সময় চলে এসছে, তাও সেখানে কোনো নতুন ফেস নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, তাও তাকে বলতে হচ্ছে যে আমার কোনো জায়গা নেই, আমাকে মমতা ব্যানার্জি যা বলেন আমাকে তাই করতে হয়। এরকমভাবে তো একটা পার্টি চলতে পারে না। একটা পার্টির স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট থাকবে, যেখানে প্রত্যেকে নিজস্ব ভয়েস থাকবে। মানে ছাত্র পরিষদ থেকে শুরু করে বলুন, মানে স্টুডেন্ট পলিটিক্স থেকে শুরু করে হায়ার লেভেল মেন স্ট্রিম পলিটিক্স, প্রত্যেকটা জায়গায় স্টেক হোল্ডারদের কীভাবে অ্যাড্রেস করা হবে সেটা নেই। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ এ পলিটিশিয়ান বা অ্যাজ এ ম্যানেজমেন্ট লিডার তিনি দলের মধ্যে কোনো শৃঙ্খলা তৈরি করতে পারেননি, যার জন্যই এই লবির সমস্যাগুলো হচ্ছে, বিভিন্ন জায়গায় গোষ্ঠীদ্বন্দ্বগুলো হচ্ছে। তার কারণ সবাই মনে করছে যে আমিই পাড়ার নেতা, কিন্তু দলের একটা সিঙ্ক্রোনাইজেশন দরকার ছিল, সেই সিঙ্ক্রোনাইজেশনটা নেই। তাহলে যার অভ্যন্তরীণ সিঙ্ক্রোনাইজেশন নেই, সে কী করে আর 5টা বড় পার্টির সাথে সিঙ্ক্রোনাইজ করবে? তো অবভিয়াসলি তখন এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়ে যাচ্ছে, এবং এ বলছে আমার এতটা চাই, ও বলছে আমার এতটা চাই, কিন্তু আলটিমেটলি এইভাবে হয় না। ফলে ইন্ডি জোটটা বাংলায় একেবারেই ফাংশন করবে না। এবং আপনি রেজাল্টে যদি দেখেন, এই যারা জোটের হয়ে লড়ছে তারাও খুব একটা ইম্প্যাক্টফুল কিছু করতে পারবে না। তৃণমূল যে জায়গাটাতে আছে সেই জায়গাটাতেই তারা তাদের মাটিটা ধরে রাখবে। কিছু জায়গায় হয়তো এবার যেহেতু বিজেপির অনেকটা গুড বুকে এসেছে, হয়তো কিছু জায়গায় বিজেপির সংখ্যা বাড়তে পারে, কিন্তু মানে তৃণমূলের সাথে জোট করে ওইভাবে মানে তৃণমূল কোনো জোটের অংশীদার হতেই পারবে না।